দালালি করার কারণে আমাকে বাংলাভিশন থেকে চাকরিচ্যুত করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে অনিয়মের যে দলিল সেইটা তুলে ধরলো যেই সাংবাদিক, সেই সাংবাদিকের চাকরিচ্যুত করার চিন্তা যারা করলো তারা কোন মতাদর্শের? আপনি পাশে থাকার জন্য আপনার অংশগ্রহণটাই হচ্ছে আপনার পাশে থাকার একটি প্রমাণ। আমি মাকে বলতাম, মা, সত্য প্রচার করার জন্য যদি আপনার ছেলের মৃত্যু হয় আপনি বলতে পারবেন, গর্ব করতে পারবেন আমার ছেলে সত্য প্রচার করার জন্য মরেছে। আপনার শুধু খেয়াল রাখবেন যে আমাকে কেউ কখনো বলে কিনা যে মিরাজ মিথ্যা সংবাদ করতেছে বা অপসাংবাদিক, এটা শুধু খেয়াল করবেন। আমাকে এই বাংলাভিশন থেকে চাকরিচ্যুতি কেন করা হলো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে। আমি এক কথায় জবাব দিতে পারি না, এটা দেওয়া যায় না। আমার ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্মে এই যে ওপেন মিডিয়া সেল, MHG লাইভ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি গেল 1.5 বছরে 400-500 প্রতিবেদন করেছি এবং যেই প্রতিবেদনগুলো আসলেই জামাত শিবিরের বন্ধুরা যে বলেছে মিরাজ হোসেন গাজী তুই একমাত্র দালাল সাংবাদিক, জিয়া পরিবারের দালাল বা তারেক জিয়ার দালাল, এই যে বলতেন যারা, হ্যাঁ আপনাদের কথাই সঠিক। আর আমি মিরাজ হোসেন গাজী, আমাকে বাংলাভিশন থেকে যে চাকরিচ্যুত করা হয়েছে এর এক কথায় জবাব হচ্ছে এই যে জিয়া পরিবারের পক্ষে অবস্থান নেয়া বা জিয়া পরিবারের পক্ষে কথিত দালাল, এই দালালি করার কারণে আমাকে বাংলাভিশন থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি কোন দালালি করেছি, কোন বিষয়গুলো পক্ষ নিয়েছি জিয়া পরিবারের? তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি সহযোগিতা সবসময় করিস না, আমি তো অসহযোগ আমি করি না। জিয়া পরিবারকে যে 14 বছর আগে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, বাংলাভিশনের বার্তা বিভাগের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, স্রোতের বিপরীতে থেকে তাদের অসহযোগিতা মোকাবিলা করে এমনকি বাংলাভিশন ক্যামেরা পর্যন্ত দেয়নি। এরপরে আমি বিকল্প হিসেবে আমার মোবাইল ফোন ব্যবহার করে পিটিসি দিয়ে ফুটেজ ধারণ করে এরপরে কিন্তু এই রিপোর্টটি বাংলাভিশনে প্রচার হয়। এরপরে সবগুলো গণমাধ্যম কিন্তু সেগুলো প্রচার করে সেই রিপোর্ট, নইলে কিন্তু হয়তো কেউ করতেন না। এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন। আমি তারপরেও চেষ্টা করেছি আরও বেশ কয়েকটি প্রতিবেদন করার জন্যে। জুলাই অভ্যুত্থান, কোটা সংস্কার ইস্যুতে শুরু। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি এবং তারেক রহমানের ভূমিকা কী, সংঘবদ্ধভাবে বাংলাদেশের মিডিয়াগুলো ব্ল্যাক আউট করে দিয়েছে। মিরাজ হোসেন গাজী ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত গবেষণা পরিকল্পনায় 23 মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করে নিজে 4-5 মাসের পরিশ্রম করে গবেষণা করে এই ডকুমেন্টারিটি যখন বাংলাভিশনের বিকল্প উপায়ে প্রচার করিয়েছি। হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। যেহেতু মিরাজ হোসেন গাজী একমাত্র সাংবাদিক, নিজে অফিস করতে দেয় নাই, নিজের গরজে, নিজের পরিকল্পনায়, ব্যক্তিগত উদ্যোগে এই 23 মিনিটের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে বাংলাভিশনের বিকল্প উপায়ে আমি প্রচার করলাম। এরপরে তো আমি প্রতিহিংসার শিকার হব, এটি খুব স্বাভাবিক। বেঁচে আছে এখন পর্যন্ত, এটা তো আল্লাহর রহমত নাকি? বাংলাভিশন থেকে চাকরিচ্যুত করেছে, এটা তো খুব সিম্পল একটি ব্যাপার তো আমি মনে করি। ওই ডকুমেন্টারি, এই প্রামাণ্যচিত্র হচ্ছে বাংলাদেশের একমাত্র দলিল এখন পর্যন্ত গণমাধ্যমে, আর কোনো সংবাদ আজকে পর্যন্ত কিন্তু নেই। আমি তারপরেও চেষ্টা করেছি আরও বেশ কয়েকটি প্রতিবেদন করার জন্যে। বেগম খালেদা জিয়াকে একদিন রেড টেলিফোন নিয়ে একটি অপবাদ দিচ্ছিলেন 2013 সালের। আপনারা তো নিজের ফোন থেকে এই যে মোবাইলটা এটাতেই টেলিফোনের শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যে যে ফোনালা ফাঁস হয়েছিল আপনারা জানেন। সেদিন তো বেগম খালেদা জিয়া মজলুম, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল। তিনি সাংবাদিককে ডেকেছিলেন কেন? মিরাজ হোসেন গাজী সেদিন দেখেছে যে বেগম খালেদা জিয়ারও নামে মিথ্যা অপবাদ দিচ্ছিল তখনকার সরকার বা দিচ্ছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 5 আগস্টের পরে তো শেখ হাসিনা সরকার নেই, তখন কি পারবো না আমি এটা প্রচার করতে? আমার বাংলাভিশনের বার্তা বিভাগ আমার চিফ রিপোর্টারের পরে বলে দিলেন, বাসা থেকে ওই রিপোর্ট করে বা নিজের পরিকল্পনা গবেষণায় রিপোর্ট করে রেডি করেও টেলিভিশনে আর প্রচার করা যাবে না। বিকল্প উপায় হিসেবে নিজে এই 5 আগস্টের পরেই 12-13টা রিপোর্ট আমি নিজে করে এরপর টেলিভিশনে প্রচার করেছি, যেই রিপোর্টগুলোর বেশিরভাগই ছিল জিয়া পরিবারের পক্ষে। এরপরে চূড়ান্ত প্রতিহিংসা কাকে বলে? সে বলছে টেলিফোন ঠিক আছে, তো আপনারা তো নিজের ফোন থেকে এই যে দুটি রিপোর্ট অন্য বাদ দেন, এই ডকুমেন্টারি আর হচ্ছে বেগম খালেদা জিয়া পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা, যা 14 বছর পর উদ্ঘাটন করে আমি যে সামনে আনলাম, প্রচার করলাম নিজে, যেই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে অনিয়মের যে দলিল সেইটা তুলে ধরলো যেই সাংবাদিক, সেই সাংবাদিকের চাকরিচ্যুত করার চিন্তা যারা করলো তারা কোন মতাদর্শের, তারা কতটুকু পেশাদার। এই রিপোর্ট করার জন্য আর এই ডকুমেন্টারি করার জন্য সেই রিপোর্টারকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার পরিবারের উপর জুলুম অবিচার হয়েছে সেগুলো ফ্যাক্টগুলো তুলে ধরেছি, আসল রহস্য তুলে ধরে রিপোর্ট করেছি। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি তারেক রহমানের ভূমিকা কি সেই ডকুমেন্টারি তৈরি করেছি। সেই রিপোর্টারকে যদি চাকরিচ্যুত করে বাংলাভিশন, কার বিরুদ্ধে আমি অভিযোগ দেবো, কার কাছে বলবো? বলেন বলেন।
এটা ভাষায় প্রকাশ করা যায়। আমার কোনো আফসোস নেই, আমার কোনো রকম কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু নেই। আমি চাই গণমাধ্যমের এই অপেশাদারিত্বের বিরুদ্ধে আমার যে সংগ্রাম, সেই সংগ্রামটা চালিয়ে যেতে। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি তারেক রহমানের ভূমিকার যে প্রামাণ্য চিত্র তৈরি করার কারণে আমাকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত হতে হলো, আমি চাই সেই প্রামাণ্য চিত্র বাংলাদেশের প্রতিটি মানুষ দেখুক, ইতিহাসের আসল সত্যটা প্রত্যেকটা মানুষ জানুক এবং রবিন মুরব্বী মানুষ একটা মিনিট সুযোগ দেন, উনি করবেন প্রশ্ন। পাথর মেরে সে একজন ধর্মান্তরিত মুসলিম। তারেক রহমানের ছবি পর্যন্ত ব্যবহার করে। 5 আগস্টের পরবর্তীতে বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে দেশের 20 থেকে 25টি গণমাধ্যম যে অপসাংবাদিকতা করেছে, চাঁদাবাজ ইস্যুতে আলোচিত যে খবরগুলো আপনারা দেখেছেন বা জানেন, প্রত্যেকটা ঘটনা ছিল গণমাধ্যমের তৈরি বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ শিরোনামে অপপ্রচার। তথ্য প্রমাণ সহ আমি জাতির সামনে এই বিষয়গুলো উপস্থাপন করতে চাই বড় পরিসরে। এই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির এই শুরুর দিকে জাতিকে এই ঘটনাটি আরও বড় পরিসরে উন্মুক্তভাবে জানানোর জন্য যারা এই ওপেন মিডিয়া সেল MAG লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মে গেল 1.5 বছরের এই 450, 500 বা 400 প্রতিবেদন আপনারা দেখেছেন। এই 1.5 বছর আমি চেষ্টা করেছি ওপেন মিডিয়া সেল MAG লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মটি, যেহেতু কোনো রাজনৈতিক দল, সরকার বা কোনো ব্যবসায়ী বা কোনো বিজ্ঞাপনদাতার কাছ থেকে আমি 1 পয়সারও সহযোগিতা চাই না। ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত খরচে, ব্যক্তিগত টিম এবং অফিসে একটা ক্যাম্প অফিস নিয়ে আমি নিজে চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে আমি এই প্ল্যাটফর্মটি চালাতে। যদি মনে করেন যে মিরাজ হোসেন গাজীর এই সংগ্রাম সঠিক, এই সংগ্রামের পাশে আপনি থাকতে চান বা থাকা উচিত, যদি আপনি মনে করেন একটি ফান্ড গঠন করতে চাই, আপনার সহযোগিতা চাই। আপনার সহযোগিতা সেটি 10 টাকা দিয়ে হোক বা 10 লাখ টাকা দিলেও সেটি আপত্তি থাকবে না। যেটুকু আপনার ইচ্ছা, আপনার পাশে থাকার জন্যে আপনার অংশগ্রহণটাই হচ্ছে আপনার পাশে থাকার একটি প্রমাণ। একটি বিকাশ নাম্বার এবং একটি অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটি হচ্ছে 01713513581। এটি বিকাশ পার্সোনাল নাম্বার, বিকাশই শুধু করা আছে এটাতে। আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখছি ডাচ বাংলা ব্যাংকের, আর অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে এটি। এই দুটি মাধ্যমে আপনার অনুদান আপনি এখানে ডোনেট করতে পারেন এবং আপনার যে অনুদান বা আপনার যেই আপনি ডোনেশনটি সেটিও লিপিবদ্ধ করা থাকবে, যাতে বুঝতে পারবো যে আপনি আমাদের পাশে আছেন। নুরুল কবির ভাই একদিন বলতেছিলেন, আমার এই বৃদ্ধা মাকে জামাতের এই বনবাহিনী যে অশ্লীল ভাষায় এই বৃদ্ধা মাকে কত মানুষ কতবার যে বিছানায় নিয়েছে, আমি সৌভাগ্য আমার মার চোখে এটা দেখতে হয় নাই। আমি খালি আমার মা মারা গেছে এটার জন্য এখন আমি কৃতজ্ঞ। মানুষের মা মারা গেলে খুব কৃতজ্ঞ হতে পারে। আমি সৌভাগ্য আমার মার চোখে এটা দেখতে হয় নাই। আমি খালি আমার মা মারা গেছে। নুরুল কবির ভাইয়ের মা মারা গেছেন বলে উনি হয়তো দেখতে হয় নাই, কিন্তু আমার মা তো জীবিত আছেন। আমি 4 বোন 1 ভাই। আমার জন্য আমার বোনরা দেখতেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মাকে জামাত শিবিরের এই কমেন্ট বাহিনী আমার মাকে যেভাবে পেরেছে সেভাবে বলেছে। আমার বোনদেরকে আমার কারণে তো আমার মায়ের এই অসম্মান ওদেরকে দেখতে হয়েছে না। আবার কিছু লোক ছিল জামাতের পরিকল্পিত, যারা বাড়িতে গিয়ে মার কাছে বলা যে মিরাজ কি এমন সাংবাদিকতা করতেছে, এত গালাগালি খায় মানুষেরও, কেন এগুলো করে, এই সেই মানে মানসিক সামাজিক চাপটা কী ছিল, পরিকল্পনাটা। কারণ ওই সময় তো এই আমার এই প্ল্যাটফর্ম মিলিয়ন মিলিয়ন মানুষ এই রিপোর্টগুলো দেখতেছিল তখন। কারণ আমি দেখতেছিলাম যে কেউ তখন মিডিয়াগুলো কী আচরণ করেছে বিএনপির সঙ্গে। আমি আমার মাকে বন্ধুকে বুঝাইতাম যে, আমি মাকে বলতাম যে মা দেখেন, বেগম খালেদা জিয়াকে তো 14 বছর আগে বাড়ি থেকে উচ্ছেদ করছে, এটা তো তখনকার সরকারের কারণ আমরা তখন এটা আসল ঘটনা প্রচার করতে পারিনি। 23 সালে তো শেখ হাসিনা নিজেই বলেছেন যে ওনার জেদ ছিল যে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, স্বীকার করেছেন নিজে। 2010 সালে তো খালেদা জিয়ার সামনে বসে আমি তো ওনার কান্না দেখেছিলাম। ওনার ছেলের কেমন লাগতো, আমার জন্য যেমন কষ্ট লাগে, আপনার জন্য আমার কষ্ট লাগে, ওনার ছেলের তো ওই কষ্ট লাগতো না। আমি তো সাংবাদিকতা করতে আসি, সত্যটা যদি আমি তুলে ধরতে না পারি তাহলে এটা কি সত্য ঘটনা না, এটা কি খবর না? মা বলছে হ্যাঁ অবশ্যই খবর, কিন্তু তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের তো কোনো কিছুর অভাব নাই, তোর সাংবাদিকতা করতে হবে না। আমার মা কখনো আমাকে এই কথা বলে নাই। আমি অনেক ঝুঁকিপূর্ণ রিপোর্ট করেছি, 14 সালে গুম নিয়ে রিপোর্ট করেছি, 12 সালে
মির্জা ফখরুল আলমগীর যখন প্রথম গ্রেপ্তার হন, সেই মামলা যে ভুয়া, সেই অনুসন্ধানে রিপোর্ট করেছি। নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী তখন শাহজাহান খান, ওনার মন্ত্রণালয়ের বিদেশে লুঙ্গি পরে সেই পুলিশের এডিশনাল আইজি বিআইডব্লিউটিএফ চেয়ারম্যানের বাড়িতে ঢুকে অনুসন্ধানে রিপোর্ট করে এসেছে। আমার মা কোনোদিনও রিপোর্ট করার ক্ষেত্রে আমাকে কোনোদিনও নিরুৎসাহিত করেনি। আমি জানে যে আমি সাংবাদিকতা করতে আসছি কিছু করার জন্য, মানুষের জন্য, অন্তপক্ষে কিছু দৃষ্টান্ত স্থাপন করার জন্য। কিন্তু যখন এই অবস্থা, তখন কিন্তু আমার বাসায় পর্যন্ত আমার 2 বোন সহ মা আসছে আমাকে। আমি 3 দিন পরে ওনার বাসায় যখন বুঝতেছি আমি যে ওনারা আমাকে মানে পরিবার তো, তাই না, আমি 3 দিন বাসায় পর্যন্ত যাই নাই। তারপরেও কি একটা ফ্যামিলির সাথে সম্পর্ক থাকে বলে? যে কারণে আমি কিন্তু আজ 1.5 বছর গেল, ঈদেও কিন্তু আমি রোজার ঈদেও বাড়িতে যাই নাই। আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন। আমি ছোটোবেলা থেকে এক ছেলে হওয়ার কারণে অন্তপক্ষে গ্রামে সচ্ছল পরিবারের সন্তান। বাবা মারা গেছেন 2018 সালে, কিন্তু আল্লাহর রহমতে বাবার সম্পদ আছে, মানে মার্কেট টার্কেট বা যেটা, গ্রামে সচ্ছল পরিবারের সন্তান। আমি যে কারণে কিন্তু ঢাকা শহরে আরাম আয়াসে থাকতাম, বাড়ি থেকে টাকা, কিন্তু গেল 1.5 বছর কিন্তু আমি সেইটাও অভিমান হোক, কষ্ট হোক, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম যে আমি আমার এই সংগ্রামটা করে যাব। আমার ক্ষতি কিন্তু এই একটাই, শুধু যে আমার পরিবারের সঙ্গে আমাকে বিচ্ছিন্ন থাকতে হয়েছিল। সরি, আসলে আমি এই প্রসঙ্গগুলো অনেকবার এরকম তুলতে গেছি। আমার টিমের সদস্যরা বলছে যে ওরা বারবার এটি প্রচার করতেছে, আমি ওদেরকে দেই নাই। এই জাতির তো জানা উচিত অনেক কিছু, তাই না? আমি আমার মাকে বলেছি, মা, আপনি তো নিজে দেখেছেন এই অবিচার অত্যাচারগুলো গণমাধ্যমে তুলে ধরা। আমাকে তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, প্রমাণ করতে পারেনি যে আমি মিথ্যা কোনো সংবাদ করেছি। আমি মাকে বলতাম, মা, আপনার ছেলে যদি ধরেন পানিতে ডুবে মরে যায়, যদি লাশটাও তো তখন পাবেন না, কিন্তু এই সত্য প্রচার করার জন্য যদি আপনার ছেলের মৃত্যু হয়, আপনি বলতে পারবেন, গর্ব করতে পারবেন আমার ছেলে সত্য প্রচার করার জন্য মরেছে। এটা গর্ব করতে পারবেন। এইটুকু শুধু খেয়াল রাখবেন, আপনার শুধু খেয়াল রাখবেন যে আমাকে কেউ কখনো বলে কিনা যে মিরাজ মিথ্যা সংবাদ করতেছে বা অপসাংবাদিক, এইটা শুধু খেয়াল করবেন। মৃত্যু তো একদিন হবেই। যদি এই সাংবাদিকতা করার কারণে আপনার এক ছেলের মৃত্যু হয়, আপনি ওই ছেলের মৃত্যু নিয়ে গর্ব করবেন, ওই ছেলেকে নিয়ে যে আমার ছেলে সত্য প্রচার করার জন্যে জীবন উৎসর্গ করেছে। আমি মিরাজ হোসেন গাজী সেইটা চ্যালেঞ্জ করে বললাম, আজ পর্যন্ত কেউ যদি পারেন, আমি আমার ইউটিউবে যে বললাম তো 400-500 মতো প্রতিবেদন করেছি। আমি আমার ফ্যামিলির থেকে আমি বিচ্ছিন্ন হতে হয়েছে আমাকে এই জামাত শিবিরের বট বাহিনীর অপপ্রচার, নোংরামির কারণে। আমি সব কিছু হজম করে সাংবাদিকতার নীতি নৈতিকতা প্রশ্নে আমি আপোষ করিনি। এইটাই আমার অহংকার। আমাকে নিয়ে যারা গর্ব করেন, যারা আমাকে চেনেন, জানেন আপনাদের মিরাজ হোসেন গাজী আপনাদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে, রাখবে ইনশাল্লাহ। আপনারা বলতে পারবেন যে মিরাজ আমাদের ছোট ভাই, বড় ভাই বা ভাতিজা, ভাগিনা, মামা, ভাগিনা, এটা বলতে পারবেন আপনারা। ওপেন মিডিয়া সেল।